আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। 24 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। তোমরা সবাই শান্ত থাকো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমার ভাইকে বাঁচাবো। তারপর অন্তরার দিকে তাকিয়ে বলে, এই মুহূর্তে সব থেকে বেশি তোমাকে শক্ত থাকতে হবে। আশা করি তুমি বুঝতে পারছো। আমি কি 1 মিনিটের জন্য ওর কাছে যেতে পারি? শুধু 1 মিনিট। আকুল অনুরোধ অন্তরার। রাউনাপ কি যেন ভাবে, তারপর বলে, যাও, তবে কান্নাকাটি করো না প্লিজ। রওশনারা অস্থির হয়ে আছেন, শর্মিকে বারবার বলছেন, আর কত দূর, আর কত সময় লাগবে? এই তো দাদু, আর একটুখানি। রাস্তায় প্রচুর জ্যাম। উর্বি রওশনারার হাত ধরে আছে। আশেপাশে শুধু গাড়ির হর্ন বাজানোর শব্দ ভাসছে। সবাই বিরক্ত হয়ে হর্ন বাজাচ্ছে। উর্বির সামনের দিকে তাকিয়ে আছে। তাদের সিএনজির পিছনে ডান পাশে একটা লাল রঙের গাড়ি এসে থামে। রোড লাইটের আলোতে এসে গাড়ির চালকের মুখ উর্বি তাদের সিএনজির আয়নায় দেখতে পায়। মুখে মাস্ক পরা, চোখ দেখা যায় শুধু। উর্বির মনে হলো তাদের গাড়ির দিকেই তাকিয়ে আছে। উর্বি চমকে ওঠে। এই চোখ দুটো যে তার বড্ড চেনা। উর্বি চোখ সরিয়ে নেয়, তার হাত পা কাঁপছে। রওশনারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। উর্বি তাকে শক্ত করে ধরে রাখে। সে ভয়ে ভয়ে আবার মিররে তাকায়। এবার আর কাউকে সে দেখতে পায় না। অন্তরা শামিউলের হাত ধরে আছে। শামিউলের মুখে অক্সিজেন মাস্ক লাগানো। অন্তরা শামিউলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার সাথে এভাবে বেইমানি করলে তোমাকে আমি কখনো ক্ষমা করব না। কথা ছিল না কিন্তু এমন কিছুর। রাউনাপ এসে শাফিউলকে বলে, ওদের সবাইকে বাড়ি পাঠিয়ে দিই। মা বাড়িতে নিশ্চয়ই টেনশন করছে। তুই থাক শুধু, পুলিশ তদন্ত করছে, আমি এই দিকটা দেখছি, তুই সেদিকটা দেখ। পুলিশ তদন্ত করে কি জানতে পেরেছে? পুলিশ ধারণা করছে ছিনতাইয়ের কেস। শুধু ছিনতাইয়ের কেস হলে এতটা জঘন্যভাবে কেউ কেউ মারবে? বুঝতে পারছি না, আগে আমার ভাইটা সুস্থ হোক, আল্লাহকে ডাক। রওশনারাকে আসতে দেখে রাউনাপ তার শাফিউল হতবাক হয়ে যায়। মা হসপিটালে কি করছে? রওশনারা পাগলের মতো ছুটে আসছে। তার পেছনে আসছে উর্বি আর শর্মি। রাউনাপ রওশনারাকে ধরে ফেলে। শর্মির দিকে তাকিয়ে বলে, মাকে এখানে এনেছো কেন? তারপর উর্বির দিকে তাকাই। উর্বি চুপ করে থাকে। রওশনারা হাউমাউ করে কেঁদে ওঠে। ওরে রাউনাপ, আমার ছেলেটা কই? আমাকে আমার ছেলের কাছে নিয়ে যা বাপ, আমার দমটা যে বেরিয়ে গেল। সাফিউল এসে মাকে ধরে। রওশনারাকে নিয়ে রাউনাফের কেবিনে যাবে। এই মুহূর্তে মাকে কিছুতেই শামিউলের সামনে নেওয়া যাবে না। উর্বি অন্তরার কাছে এসে দাঁড়ায়। তারা সবাই ওয়েটিং রুমে বসে আছে। অন্তরার চোখের পানি শুকিয়ে গালের সাথে লেপ্টে আছে। তাকে অদ্ভুত দেখাচ্ছে। উর্বিকে দেখেই নাবিল বলে, এখানে আপনি চলে এসেছেন? উর্বি নাবিলের দিকে তাকিয়ে থাকে। মোহনা নাবিলকে ধমক দিয়ে বলে, নাবিল, স্টপ। রওশনারা রাউনাপকে বলে, আমি শুধু একটা বার আমার ছেলেটার মুখটা দেখব, আমায় একটু নিয়ে যা বাবা। মা ভাইয়াকে সুস্থ হোক, তারপর তুমি দেখো। তুমি এরকম করলে অসুস্থ হয়ে পড়বে। এখন আমি সবাইকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুমি ওদের সাথে যাবে। রওশনারা কাঁদতে থাকে। তার মন মানছে না। সাফিউল তাকে ধরে রেখেছে। ওয়েটিং রুমের একপাশে বসে মাস্ক পরা একজন মুখের সামনে খবরের কাগজ ধরে পড়ছিল। তার দৃষ্টি ছিল খবরের কাগজে, কিন্তু সে এসেছিল অন্য কিছু দেখতে। অন্তরা হাসপাতালে থেকে গেছে। অন্যরা সবাই বাড়ি ফিরে এসেছে। কেউ রাতে কিচ্ছু খায়নি। যে যার ঘরে শুয়ে আছে। উর্বিও বাতি জ্বালিয়ে রেখেই শুয়ে আছে। রাত 12টার বেশি বেজে গিয়েছে। রাউনাপ আজ রাতে ফিরবে না। তার অনেক ভয় ভয় করছে। কোনো এক অজানা কারণে মনটা বিক্ষিপ্ত হয়ে আছে। রওশনারার ঘরে আমিরুনকে থাকতে বলেছে রাউনাপ, নয়তো সে আমিরুনের সাথে থাকতো। উর্বি উঠে বসে।
দরজার বাইরে একটা আওয়াজ হয়। উর্বি চমকে ওঠে, তারপর মিউ মিউ শব্দ আসে। এটা শর্মির বেড়াল। উর্বি বুঝতে পারে তার ঘুম আসবে না। সে ধীর পায়ে হেঁটে রওশনারার রুমের দিকে যায়। দরজা খোলাই ছিল। সে ভেতরে ঢোকে। রওশনারা ঘুমাচ্ছে। আমিরুন মেঝেতে বিছানা পেতে ঘুমিয়ে পড়েছে। সে সিঁড়ি বেয়ে নেমে লিভিং রুমের দিকে চলে যায়। টিভি অন করে সোফাতে বসে পড়ে। কিছুক্ষণ খবরের চ্যানেল ঘাটাঘাটি করে, পরে হাতে একটা ম্যাগাজিন তুলে নেয়। উর্বি বুঝতেই পারেনি সে এভাবেই সোফাতে ঘুমিয়ে যাবে। রাত তখন 3:23। সজীব রুমে ঢুকতেই সজীবের গালে সশব্দে উচ্ছ্বাস একটা চর বসিয়ে দেয়। সজীব এই চরের জন্য প্রস্তুত ছিল না। সে মাটিতে পড়ে যায়। উচ্ছ্বাস ওর শার্টের কলার ধরে ওপরে ওঠায়, চেঁচিয়ে বলে, কি বললি? এখনো বেঁচে আছে? তোদের না বলেছিলাম পুরোপুরি খতম না করে জায়গা থেকে নড়বি না? ভাই বস্তির লোকজন চলে এসেছিল তাই আমরা। উচ্ছ্বাস হাত দিয়ে থামিয়ে দেয়। গলার স্বর হঠাৎ করে স্বাভাবিক হয়ে যায়। ঠান্ডা গলায় বলে, কপাল ভালো। সজীবের কপাল থেকে ঘাম ঝরছে। সে নিশ্চিত উচ্ছ্বাসকে সে এখন যে কথাটি বলতে যাবে তা শুনলে উচ্ছ্বাস তাকে মেরেই ফেলবে। তবু সজীব বুকে সাহস জমা করে। অন্যদের কাছ থেকে জানার থেকে সজীব নিজেই বলবে। সে উচ্ছ্বাসকে ডাকে। ভাই উচ্ছ্বাস অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকায়। এখনো তুই দাঁড়িয়ে আছিস? যা আমার চোখের সামনে থেকে। ভাই একটা বিরাট গন্ডগোল হয়ে গেছে। আবার কি গন্ডগোল হয়েছে? উচ্ছ্বাস ধমকে ওঠে। ভাই আজ যাকে আমরা মারলাম তার সাথে উর্বির বিয়ে হয়নি। উর্বির বিয়ে হয়েছে তার বড় ভাইয়ের সাথে। ডাক্তার রাউনাফ করিম খান, সিটি মেডিকেয়ার হসপিটালের একজন চেয়ারম্যান। কথাগুলো এক নাগারে বলে সজীব। উচ্ছ্বাস সজীবের দিকে তাকিয়ে থাকে। সজীব উচ্ছ্বাসের চোখ দেখে মনের কথা পড়তে পারছে না। এত বড় ভুলের জন্য উচ্ছ্বাস তাকে কি করবে? রাউনা ঘুমন্ত উর্বির দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না উর্বি এভাবে সোফাতে কেন ঘুমাচ্ছে। টিভি অন করাই আছে। রাউনা টিভি অন করে দেয়। উর্বিকে দেখে মনে হচ্ছে গভীর ঘুমে আচ্ছন্ন। রাউনাপ খানিকটা ইতস্তত ভঙ্গিতে উর্বিকে ডাকে। উর্বি ঘুমিয়েই আছে। রাউনাপ আরেকটু জোরে ডাক দেয়। উর্বি! উর্বি লাফিয়ে ওঠে। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় সে কিচ্ছু বুঝতে পারে না। রাউনাফের দিকে তাকায়। রাউনাপ বলে, দুঃখিত, তবে এভাবে সোফায় ঘুমাচ্ছিলে কেন? টিভি দেখছিলাম, ঘুমিয়ে যাব বুঝতে পারিনি। ঠিক আছে, এখন রুমে যাও, ফজরের আজান দিয়ে দিয়েছে। কিন্তু আপনি ভিতরে আসলেন কিভাবে? দরজা খুলেছে কে? আমার কাছে চাবি ছিল। আপনার ছোট ভাইয়ের এখন কি অবস্থা? অনেকটা জড়তা নিয়ে প্রশ্ন করে উর্বি। রাউনাপ ক্লান্ত ভঙ্গিতে ওপরে ওঠে। তার ঘুমানোর প্রয়োজন। উর্বি তার পিছু পিছু ওপরে ওঠে। শামিউলের অবস্থা এখন কিছুটা আশঙ্কা মুক্ত। তার জ্ঞান ফিরেছে, তবে কথা বলার মতো অবস্থায় নেই। অন্তরা শামিউলের মাথার কাছে বসে আছে। শামিউলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শামিউল চোখ মেলে তার দিকে তাকায়। তার শরীরে অসহ্য যন্ত্রণা। অন্তরা বলে, তুমি ঘুমাও। শামিউল চোখ বন্ধ করে। রাউনা পুলিশের সাথে হসপিটালের করিডোরে দাঁড়িয়ে কথা বলছে। পুলিশ ইন্সপেক্টর বলছে, আপনার ভাইয়ের যদি জ্ঞান ফিরে থাকে তবে আমরা তাকে কিছু সামান্য জিজ্ঞাসাবাদ করতে চাই আমাদের তদন্তের জন্য। আমার ভাই এখনো কথা বলার মতো অবস্থায় নেই, অফিসার। ঠিক আছে, আমরা তবে আরো একদিন অপেক্ষা করি। পুলিশ অফিসার চলে যাবার পরে রাউনাপ শামিউলের কেবিনের কাছে এসে দাঁড়ায়। সে একটা অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে পায়। অন্তরা শামিউলের কপালে চুমু দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাউনাপ কেবিনে ঢোকে না, তার কাজ শেষ। এখন সব দায়িত্ব অন্তরার। রাউনাপ নিশ্চিত অন্তরা তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করবে। সম্ভবত শেষ রাতের পাখিটাও ঘুমিয়ে গিয়েছে। রাত এতটাই গভীর, ফোনের রিংটোন বেজে উঠতেই উর্বির ঘুম ভেঙে যায়। তার বুকটা কেমন ধড়পড়িয়ে ওঠে। সে ফোনটা হাতে নিয়ে ঘুম ঘুম চোখে দেখতে পায় একটা অচেনা নাম্বার। নতুন সিম কার্ডে অচেনা নাম্বারটা দেখে তার খানিকটা খটকা লাগে। না চাইতেও ফোনটা রিসিভ করে কানে ধরে।
ওপাশের ব্যক্তি নীরব। দীর্ঘক্ষণ কেউ কোনো কথা বলে না। উর্বি কয়েক মুহূর্ত পরে বলে ওঠে। কে বলছেন? ওপাশের ব্যক্তি কোনো কথা বলে না। মাঝে মাঝে নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে শুধু। কান খাড়া করে উর্বি শুনতে থাকে। ওপাশের ব্যক্তিটি একটা গান শুনছে, পরিচিত একটা গান। গানের একটা লাইন শুনতে পেয়েই উর্বির চোখ বড় বড় হয়ে যায়। সে কাঁপা কাঁপা হাতে ফোনটা কেটে দিয়ে পাথরের ন্যায় বসে থাকে। রাউনাফের ঘুম ভেঙে গিয়েছিল উর্বির ফোনের রিংটোন শুনেই। নীরবতা ভেঙে উর্বির পাশ থেকে অদ্ভুত শব্দ তার কানে আসছে। দীর্ঘ সময় পরে চাপা গোঙানির আওয়াজ রাউনাফের কানে পৌঁছয়। রাউনাফ উঠে বসে বেডসাইডের বাতি জ্বেলে দেয়। অনেকটা সংকোচ নিয়ে পর্দা সরিয়ে সে দেখে উর্বি হাঁপাচ্ছে। তার চোখে পানি। শাড়ির আঁচল দলা পাকিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে কাঁদছে যাতে আওয়াজ না বের হয়। আর ইউ ওকে? অসুস্থ বোধ করছো? উর্বি স্বাভাবিক হবার চেষ্টা করেও পারে না। বিষাদের স্মৃতিগুলো তার গলা চেপে ধরছে। রাউনাফ এগিয়ে যায়, বলে। অ্যাজমা আছে নাকি তোমার? উর্বি মাথা নাড়ায়। রাউনাফ কিছুক্ষণ চুপ থেকে বলে, ওকে, যা বলেছি সেটা করো। জাস্ট ব্রিথ ইন, ব্রিথ আউট। উর্বি করার চেষ্টা করে। রাউনাফ বলতে থাকে। হ্যাঁ, এভাবেই ব্রিথ ইন, ব্রিথ আউট। রাউনাফ উর্বির প্রেশার চেক করে উর্বির দিকে তাকায়। বয়সের তুলনায় ছোট দেখতে লাগার পাশাপাশি মেয়েটাকে দেখলে খুবই নাজুক প্রকৃতির মনে হয়, যেন অসুস্থতা রয়েছে। উর্বি নিচের দিকে দৃষ্টি দিয়ে রেখেছে। রাউনাফ উঠে গিয়ে এক গ্লাস পানি এনে উর্বিকে দেয়। উর্বি রাউনাফের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে গ্লাসটা নিয়ে পানি খায়। রাউনাফ খুবই স্বাভাবিক গলায় বলে, প্যানিক অ্যাটাক এরকম সবসময় হয়? ধরো মাসে 2-3 বার। উর্বি মাথা নাড়ায়। রাউনাফ বলে, ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, মানে চেষ্টা করো। কথাটি বলে রাউনাফ পর্দা টেনে দিতে যাবে, তখনই উর্বি বলে ওঠে। ওটার প্রয়োজন নেই। রাউনাফ মাথা ঘুরিয়ে তাকায় উর্বির দিকে। উর্বি বলতে থাকে, এখন হঠাৎ কেন যেন হাস্যকর লাগে। এমনিতেই অদৃশ্যমান পর্দা রয়েছে, ওটাতে তেমন কোনো পার্থক্য হয় না। রাউনাফ উর্বির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পর্দা সরিয়ে আলমারিতে তুলে রাখে। উর্বি চুপচাপ বসে থাকে। রাউনাফ এসে নিজের পাশটায় শুয়ে পড়ে। অনেকটা সময় নিয়ে উর্বি ধাতস্থ হয়। রাউনাফ চুপচাপ শুয়ে আছে। উর্বি ঘাড় ঘুরিয়ে রাউনাফকে দেখে বলে ওঠে, আপনি মায়ের অনেক বাধ্য ছেলে। রাউনাফ উর্বির দিকে তাকায়। তারপর হ্যাঁ, সেই তকমা দিতে পারো। উর্বি কিছু বলে না। রাউনাফ হুট করে বলে ওঠে, তুমিও ভাইয়ের অনেক বাধ্য বোন। উর্বি রাউনাফের দিকে তাকিয়ে প্রসঙ্গ পাল্টে বলে ওঠে, আপনার সাবেক স্ত্রী সম্পর্কে জানতে চাচ্ছি, যদি কিছু মনে না করেন তো। মানে ওনার সাথে আপনার বিয়েটাও কি পারিবারিকভাবে হয়েছে হুট করে? রাউনাফ উর্বির দিকে তাকায়। উর্বি প্রশ্নটি করে দ্বিধা দ্বন্দ্বে ভুগছিল। রাউনাফ স্বাভাবিক গলায় বলে ওঠে, লাভ ম্যারেজ ছিল, হুট করে কিছুই ছিল না। ওর বাবা আমার মায়ের দূর সম্পর্কের ভাই ছিল। ওরা বড়লোক ছিল, শহরে থাকতো। পড়াশোনার জন্য আমি ওদের বাড়িতে থাকতাম। ওর ছোট ভাই বোনদের পড়া দেখিয়ে দিতাম, সেখান থেকে মন দেয়া নেওয়া হয়। পরে ওর পরিবার সবটা জেনে গেলে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে। আমি মেস ভাড়া করে থাকতে শুরু করি। হঠাৎ বাড়ি ছেড়ে একদিন আমার মেসে চলে এসে বলে, তখন আমি মেডিকেল স্টুডেন্ট, 3য় বর্ষ। উর্বি রাউনাফের দিকে তাকিয়ে আছে। এই লোকের জীবনেও প্রেম ছিল? রাউনাফ উর্বির দিকে তাকিয়ে বলে, আরো কিছু জানতে চাও? উর্বি মাথা নাড়ায়। রাউনাফ বলে, জানতে চাইলে জিজ্ঞেস করো, তোমার তো অধিকার আছে। উর্বি রাউনাফের দিকে এক পলক তাকিয়ে বলে ওঠে, আপনারও তো অধিকার আছে, আপনি জানতে চাইবেন না? রাউনাফ উর্বির দিকে তাকায়। তারপর খুবই স্বাভাবিক ভঙ্গিতে বলে, তোমার তো প্রাক্তন হাজবেন্ড নেই, থাকলে ভদ্রলোকের সম্পর্কে টুকটাক জানতে চাইতাম। বাকি রইল তোমার পাস্ট লাইফ, সেটা আদৌ আমাদের বোঝাপড়ার দরকার হবে কিনা আমি জানি না। বোঝাপড়া বর্তমান নিয়ে হয়, অতীত নিয়ে নয়। আর যদি বলো ওসব জানাটা আমার অধিকারের মধ্যে পড়ে, তাহলে বলবো কাউকে অস্বস্তি দিয়ে আমি অধিকার খাটানো অপছন্দ করি। এমন অধিকার না খাটালেই আমার স্বস্তি।
কাছের মসজিদে ফজরের আজান দিয়ে দিয়েছে। রাউনাব উঠে ফ্রেশ হয়ে টুপি হাতে নিয়ে বেরিয়ে যায়। উর্বি ক্লান্ত শরীরটা নিয়ে কিছুক্ষণ বসে থেকে বিছানায় গা এলিয়ে দেয়। কিছু সময় পরেই সে ঘুমিয়ে পড়ে। রাউনাব মসজিদ থেকে ফিরে এসে দেখে উর্বি গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। বাইরে আলো ফুটে গিয়েছে। অক্টোবর শেষ হতে না হতেই একটা হিমেল হাওয়া বইতে শুরু করেছে ভোরের দিকে। কেমন শীত শীত ভাব। রাউনাব কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এসি অফ করে উর্বির পায়ের কাছে রাখা চাদরটা তার গায়ে টেনে দিয়ে চলে যায়। ঘুম ভাঙার পর উর্বি ঠিক বুঝে উঠতে পারছে না তখন কটা বাজে। দেখে মনে হচ্ছে বেলা গড়িয়ে গিয়েছে বেশ। কেউ তাকে ডাকতে আসেনি। রাউনাব নেই, দরজা চাপিয়ে রাখা। উর্বি ঘাড় ঘুরিয়ে বিছানার ওপর একটা ওষুধের পাতা দেখতে পায়, সাথে একটা টুকরো কাগজ। হাত বাড়িয়ে কাগজটা তুলে নিয়ে দেখে তাতে লেখা, খাওয়ার পরে একটা খেয়ে নিও। ডাক্তার তার ডাক্তারি করে গিয়েছে। উর্বি ঔষধের পাতার দিকে তাকিয়ে ম্লান হাসে। দুঃখের কোনো ওষুধ আছে? আছে কোনো ডাক্তার যারা রোগীর দুঃখ শুনে বলবে, এই নাও, এই ট্যাবলেটটা দিনে 3 বার খাওয়ার পরে খাবে, তাহলে তোমার দুঃখ তুমি ভুলে যাবে। কখনো মনেই পড়বে না, পড়বেই না। শর্মিকে আজ খুব চিন্তিত দেখাচ্ছে। স্কুল থেকে ফিরে সে সেই যে ঘরে ঢুকেছে আর বের হয়নি। তার গায়ে জ্বর এসেছে। সে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। সায়মি আর নাবিল বাড়িতে নেই, কোচিংয়ে গিয়েছে। শর্মি তার ফোন থেকে তার বাবাকে কল করে। ওপাশ থেকে রাউনাব ফোন রিসিভ করে বলে, হ্যাঁ মামুনি, কিছু বলবে? পাপা, আমার মনে হচ্ছে আমার গায়ে জ্বর এসেছে। সে কি? আচ্ছা, আমি মোহনাকে বলছি তোমাকে মেডিসিন দিয়ে দিতে। চাচি আমাকে মেডিসিন দিয়ে দিয়েছে পাপা। গুড, তুমি রেস্ট নাও, আমি তাড়াতাড়ি ফিরবো। পাপা, হ্যাঁ মামুনি, বলো। এবারও যদি আমি অঙ্কে ফেল করি তুমি কি আমার উপর রাগ করবে? রাউনাব বুঝে যায় শর্মির রেজাল্ট ভালো হয়নি, আর সেটার স্ট্রেস থেকেই জ্বর বাঁধিয়েছে। সে বলে, এসব রেজাল্ট আমার কাছে একদমই মূল্যহীন মামুনি। তুমি সুস্থ থাকো, আমি এটাই চাই। শর্মি চুপ করে থাকে। তার ভীষণ কান্না পাচ্ছে। সে তার পাপাকে বারবার হতাশ করে। রাউনাব বলে, আচ্ছা মামুনি, তুমি রাখো, আমি একটু তোমার চাচুকে দেখতে যাব। আমি শীঘ্রই ফিরবো। আজ তোমার চাচুকে নিয়ে ফিরবো, তুমি রেস্ট নাও। রাউনাব ফোন কেটে দেয়। শর্মি দেওয়ালের দিকে তাকায়। দেওয়ালে তার মায়ের একটা ছবি টাঙানো। তার মায়ের কথা তার অল্প অল্প মনে আছে। তার যখন 5 বছর তখন তার মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। শর্মির জ্বর বাড়তে থাকে। সে দেওয়ালের ছবিটার দিকে তাকিয়ে বলে, মাম্মা। তার চোখ দিয়ে পানি বের হয়। এবার আস্তে আস্তে বলুন তো সেদিন আপনার সাথে কি হয়েছিল? পুলিশ অফিসার শামিউলের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। শামিউল রাউনাফের দিকে তাকায়। রাউনাফ চোখ দিয়ে ইশারা করে সব বলতে। অন্তরা পাশে দাঁড়িয়ে আছে। শামিউল ধীরে ধীরে মুখ খোলে। সেদিন আমি ওই বস্তিতে আমার একটা প্রজেক্টের কাজে গিয়েছিলাম। আমার সাথে আমার কিছু টিম মেম্বার ছিল। তারা একটু ওয়াশরুমে যাবে বলে বস্তির ভিতরে ঢুকেছিল। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, নির্জন ছিল জায়গাটা। হঠাৎ একটা লোক আসে আমার কাছে, মুখে মাস্ক পরা। আমাকে এসে বলে আমি অনেক বড় ভুল করেছি, আমার সেটা করা নাকি উচিত হয়নি, তার নাকি আমাকে মেরে অনেক খারাপ লাগবে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ কোত্থেকে সেখানে আরো 2 জন লোক আসলো, তারাও মুখে মাস্ক পরেছিল। তারা এসেই আমাকে ধরে ফেলে। আর আগের লোকটি পকেট থেকে একটা ছুরি বের করে প্রথমে আমার পেটের ডান দিকে একটা। অন্তরা শামিউলকে থামিয়ে দেয়, বলে, প্লিজ আর বলতে হবে না। তারপর আর আমার কিছুই মনে নেই অফিসার। তার মানে লোকগুলোর চেহারা আপনি দেখেননি? না অফিসার। আপনার কাউকে সন্দেহ হচ্ছে? আপনার কোনো শত্রু? না অফিসার, এমন কোনো শত্রু আমার নেই। পুলিশের অফিসারের কপাল কুঁচকে যায়। কোনো তথ্য পাওয়া গেল না যেটা তাকে আসামি করতে সাহায্য করবে। সে বলে, যাই হোক, কি আর করা। বস্তির কয়েকজনের থেকে জানতে পারি আসামিরা 3 জন। তাদের দিকে একটা মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। তারা মোটরসাইকেলের নাম্বার প্লেট থেকে নম্বরটা লিখে রেখেছিল। খোঁজ নিয়ে জানা গেল সেটা ভুয়া নাম্বার প্লেট ছিল। আজকাল যা শুরু হয়েছে দেশে, যাই হোক,
সাবধানে থাকবেন, কাউকে সন্দেহ হলে জানাবেন। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। পুলিশ অফিসার চলে যায়। রাউনাপ অন্তরাকে বলে, শামিউলকে দেখেই রওশনারা টুকরে কেঁদে ওঠে। সে পরম মমতায় তার ছেলেকে বুকে টেনে নিতে চায়। রাউনাপ বাধা দেয়। রওশনারা দাঁড়িয়ে যায়। শামিউল বলে, আমি ঠিক আছি মা, তুমি চিন্তা করো না, সেরে উঠবো আমি। রওশনারা অন্তরার দিকে শীতল চোখে তাকায়। তারপর শামিউলকে বলে, না, তুই ঠিক থাকতে পারবি না। এই মেয়েটা যতদিন তোর জীবনে আছে তুই ঠিক থাকতে পারবি না। আমি নিশ্চিত ওর জন্যেই আজকে তোর এই অবস্থা হয়েছে। কে বলতে পারে ওর কোনো পুরনো প্রেমিক কিংবা স্বামী সামুয়েলকে মারতে চেয়েছে কিনা? নয়তো আমার সাদাসিধে ছেলেটার তো কখনো শত্রু ছিল না। অন্তরা রওশনারার দিকে তাকিয়ে থাকে। তার চোখ বেয়ে পানি পড়ছে। অর্বি দূর থেকে দাঁড়িয়ে দেখছে। তার এই মেয়েটার জন্যে ভীষণ খারাপ লাগছে। রাউনাপ মাকে জোর করে রুম থেকে বের করে নিয়ে যায়। রওশনারা ভীষণ উত্তেজিত হয়ে পড়েছে। অর্বি তাদের পিছু পিছু বেরিয়ে যায়। মোহনার কোলে মাথা দিয়ে শর্মি শুয়ে আছে। তার জ্বর কিছুটা কমেছে। রাউনাপ রুমে ঢোকে। মোহনা বলে, আপনার কথা মতো মাথায় পানি ঢেলেছি ভাইয়া, তাই একটু কমেছে জ্বর। রাউনাপ বিছানায় বসে তার মেয়ের মাথায় হাত রাখে। সায়মী স্টাডি টেবিলে বসে পড়ছিল। রাউনাপ মোহনার দিকে তাকিয়ে বলে, দোষ আমার মোহনা, বাচ্চাগুলোকে আমি একদম সময় দিতে পারি না। আমি ভুলে যাই ওদের মা নেই। সায়মী পড়া রেখে তার পাপার দিকে তাকায়। মোহনা বলে, এমন কথা বলছেন কেন ভাইয়া? ওরা আমার ছেলে মেয়ের থেকে কি কম? সবসময় চেষ্টা করি ওদের মায়ের অভাবটা বুঝতে না দিতে। আমি ভাবি ওরা তিনজন আমারই ছেলে মেয়ে। আমি জানি মোহনা, তোমার প্রতি আমি কৃতজ্ঞ। শর্মি তার পাপাকে ডাকে। পাপা, হ্যাঁ মামুনি, বলো। নেক্সট টাইম আমি অনেক ভালো করব, প্রমিস। অনেক বেশি মার্কস এনে দেব। রাউনাপ তার ছোট্ট মেয়েটাকে নিজের কোলের কাছে টেনে নেয়। তার মায়া ভরা মুখটার দিকে তাকালে রাউনাপের বুকটা হু হু করে ওঠে। উর্বি পর্দার বাইরে থেকে উকি দিয়ে দেখতে থাকে তাদের। জীবনের মানে গিয়ে তার কাছে দাঁড়িয়েছে শুধুই অনুশোচনা। সময় পরিস্থিতির চাপে একটা কাজ করে ফেলে অনুশোচনা করার নামই জীবন। এই অনুশোচনা খেলা সেদিন ফুরায় যেদিন জীবন ফুরিয়ে যায়। ড্রেসিং টেবিলের সামনে দীর্ঘ 8 বছর পরে আবারও কিছু মেয়েলি প্রসাধনী এসে স্থান নিয়েছে। রাউনাপ গায়ে ব্লেজার চাপিয়ে নিতে নিতে সেদিকে এক পলক তাকিয়ে আয়নায় উর্বির প্রতিবিম্বের দিকে তাকায়। উর্বি একটা বই হাতে চুপচাপ বসে আছে। কয়েক পলক উর্বিকে দেখে রাউনাপ বলে ওঠে, তুমি কি আগামীকাল যেতে পারবে? না মানে চোখে অ্যালার্জি আছে বললে। আমাদের হসপিটালে ডক্টর ফিলিপ হফম্যান নামে একজন আই স্পেশালিস্ট আসেন সিঙ্গাপুর থেকে 2 মাস পর পর। তুমি চাইলে তাকে দেখাতে পারতে। উর্বি কি বলবে ভেবে পাচ্ছে না। অ্যালার্জি যে তার গোটা জীবনে, চোখে নয়। সে কিছু মুহূর্ত চুপ থেকে ঠান্ডা গলায় বলে, বেশি অসুবিধা হলে আপনাকে জানাবো, আপাতত থাক। তারপর রাউনাফের দিকে তাকিয়ে নিচু স্বরে বলে ওঠে, একটু ব্যাংকে যেতে চাচ্ছিলাম আমি। রাউনাফ ঘুরে তাকায়। তারপর বলে, একা যেতে পারবে? আমি যাব। উর্বি মাথা নিচু করে নিচু স্বরে বলে ওঠে, ভালো হতো। ঠিক আছে, তুমি রেডি হও, আমি অপেক্ষা করছি। উর্বি আলমারি থেকে শাড়ি বের করে ওয়াশরুমে ঢোকে। রাউনাপ টেবিলের ওপর থেকে গাড়ির চাবিটা তুলে নিতে গিয়ে ছোট ফটো ফ্রেমটাতে চোখ যায় তার। হাত বাড়িয়ে ফ্রেমটা তুলে নিয়ে সীমালার ছবিটার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। উর্বি ওয়াশরুম থেকে বের হয়ে দাঁড়িয়ে পড়ে। একবার রাউনাফের দিকে, একবার তার হাতের দিকে তাকায়। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে খুবই স্বাভাবিক গলায় বলে ওঠে, চাইলে এড়িয়ে যেতেই পারতেন। মায়ের এতটাও বাধ্য ছেলে হবার প্রয়োজন ছিল না। নিজের বাধ্যতা দেখাতে গিয়ে এখন রিগ্রেট ফিল করছেন। রাউনাপ ছবিটা রেখে উর্বির দিকে তাকায়। তারপর বলে ওঠে, রিগ্রেট কেন?
এই যে ভালোবাসার মানুষটি যে ছবিতে বন্দী হয়ে আছে তার দিকে অপরাধীর মতো তাকিয়ে আছেন। 8 বছর নিজের বিশ্বস্ততা দেখিয়ে শেষ রক্ষা আর করতে পারলেন না। রাউনাপ কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তা ঠিক বলেছ, শেষ রক্ষা হলো না, তবে বাকি কথাগুলো ভুল। অনুশোচনা হতো যদি কোনো অন্যায় করতাম। আমি কোনো অন্যায় করিনি, না শিমলাকে ঠকিয়েছি, না ওর জায়গা কাউকে দিয়েছি। পৃথিবীতে কারো স্থান কেউ নিতে পারে না উর্বি। একটা মনে একাধিক মানুষ যার যার নির্দিষ্ট স্থান নিয়ে থাকে, একে অন্যের স্থান নিয়ে নয়, না দেয়া যায়। তাই অনুশোচনা হচ্ছে না। উর্বি চুপ করে থাকে। রাউনাপ বলে, তবে হ্যাঁ, একটা বিষয়ে খুব রিগ্রেট হয়। তুমি কখনোই 3টা বাচ্চাওয়ালা সঙ্গী ডিজার্ভ করো না। মা অসুস্থ হয়ে পড়েছিলেন, আমাকে বলা হয়েছিল মেয়ের পূর্ণ সম্মতি রয়েছে। বয়স 30 শুনে ভাবলাম আর যাই হোক, সে নিজের ভালো মন্দ বুঝেই হয়তো সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার মনে হয় তুমি এসব কিছু ডিজার্ভ করো না, আরো ভালো কিছু ডিজার্ভ করো, এ বেটার লাইফ। উর্বি ম্ল্যান হাসে। রাউনাপ বলতে থাকে, আর কি যেন বললে? এড়িয়ে যেতে পারতাম, বাধ্য ছেলে হবার প্রয়োজন ছিল না। অবশ্যই আমারও এটা এখন মনে হচ্ছে, কিন্তু তখন পরিস্থিতির উল্টো চলার মতো মনের জোর পাইনি। একটা মানুষ সবসময় একই রকমের মানসিকতা ক্ষমতা নিয়ে বসে থাকে না, কখনো কখনো এলোমেলো হয়ে যায়। তার ছকে বাঁধা আচরণ মানব চরিত্রের খুবই স্বাভাবিক একটা ব্যাপার। জীবনে সব পরিস্থিতিতে ঠিকঠাক সিদ্ধান্ত শুধুমাত্র তারাই নিতে পারে যারা আশীর্বাদ প্রাপ্ত। দুর্ভাগ্যবশত রওনাফ করিম খান আশীর্বাদ প্রাপ্ত নয়, ভুলভাল কাজ সেও করে বসে। উর্বি রাউনাফের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাউনাফ গাড়ির চাবি নিয়ে ঘর থেকে বের হয়। গাড়িগুলো সব বাম দিকে টার্ন নিচ্ছে। রাউনাফ এদিক সেদিক তাকিয়ে বলে ওঠে, ভুল করে ফেললাম, সিটি ব্যাংকের পেছনের রাস্তা দিয়ে আসা উচিত ছিল। সামনে সম্ভবত রাস্তা ব্লক, এখন ইউটার্ন নেওয়া সম্ভব না। গাড়িটাকে বামে কোথাও পার্ক করে রাখি, তুমি নামো, অপোজিটে গিয়ে দাঁড়াও। উর্বি মাথা নাড়ায়। রাউনাপ গাড়িটা বাম পাশের রাস্তা সংলগ্ন একটি পার্কের পার্কিং লটে রাখে। উর্বি না দাঁড়িয়ে সামনের দিকে পা বাড়াতেই রাউনাপ এসে উর্বির হাত টেনে নেয়। হুশ করে একটা বাইক চলে যায়, মুহূর্ত কেটে যায়। উর্বি পুরো ব্যাপারটা যতক্ষণে বুঝতে পারে, দেখতে পায়, ততক্ষণে রাউনাপকে শক্ত করে ধরে রেখেছে নিচের হাত দিয়ে, আঁকড়ে ধরা যাকে বলে। রাউনাপ বিব্রত ভঙ্গিতে আশেপাশে তাকায়। উর্বি বড় বড় শ্বাস নিচ্ছে। বাইকের চালক বাইক থামিয়ে চেঁচিয়ে ওঠে, কানা নাকি? রাউনাপ হাত উঠিয়ে বিনয়ী ভঙ্গিতে বলে। সরি। উর্বি তখনও হাঁপাচ্ছে। রাউনাপকে ছেড়ে একপাশে দাঁড়িয়ে রাউনাপ ঠান্ডা গলায় বলে ওঠে, আমি বুঝতে পারিনি একজন 30 বছরের ভদ্র মহিলা ফাঁকা রাস্তা পার হতে জানে না। উর্বি কিচ্ছু বলে না, হাঁপাতে থাকে। রাউনাপ বলে, কাম ডাউন, কিছুই হয়নি। আমি ভয় পাই, আমি মরতে ভীষণ ভয় পাই। হাঁপাতে হাঁপাতে বলে উর্বি। সবাই পায়, আমিও পাই। উর্বি চোখ তুলে রাউনাফের দিকে তাকায়। রাউনাফ বলে, চলো তোমাকে রাস্তা পার হওয়া শিখিয়ে দিচ্ছি। এটা তোমাদের মফস্বল নয়, এখানের লাইফস্টাইল অন্যরকম। মেয়েরা শাড়ি বোরখা পরে কিভাবে লাফিয়ে লাফিয়ে বাসে ওঠে, জার্নি করে, রাস্তা পার হয়, দেখলে তুমি অবাক হয়ে যাবে। রাস্তা পার হওয়া খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। রাজধানীর রাস্তা আর মফস্বলের রাস্তা এক নয়, এসব শিখিয়ে দিচ্ছি। কথাগুলো উর্বির দিকে তাকিয়ে বলতে বলতে রাউনাফ সামনে পা বাড়াতেই উর্বি রাউনাফের হাত টেনে ধরে। হুশ করে একটা লেগুনা গাড়ি চলে যায়। রাউনাফ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। উর্বি ঠান্ডা গলায় বলে ওঠে, আগেই নিজের রাস্তা পার হতে শিখেন। রাউনাপ লজ্জিত ভঙ্গিতে হাসে। উর্বি মাথা নিচু করে ডান দিক বাম দিকে দেখে সামনে এগিয়ে যেতে থাকে। রাউনাপ তাকে অনুসরণ করে। এভাবে নিজেকে পণ্ডিত জাহির করতে গিয়ে লজ্জা পাবে সে বুঝে উঠতে পারেনি। ব্যালকনিতে চেয়ার পেতে চুপচাপ বসে আছে উচ্ছ্বাস। তার হাতে তার গিটার। ধূসর রঙের টি শার্টের উপরে একটা ব্ল্যাক শার্ট পরে আছে, হাতা ফোল্ড করে রাখা। সজীব এসে দরজার কাছাকাছি দাঁড়ায়। উচ্ছ্বাস তার দিকে না তাকিয়ে বলে ওঠে, উর্বির কোনো খবর থাকলে বলবি। স্বামীর সাথে বেরিয়েছে। কি করছিল? হাসছিল? খুব আহ্লাদ করছিল বেয়াদবটা। অতটা দেখিনি, এক ঝলক দেখতে পেয়েছি। গাড়িতে শুধু ও আর ওর স্বামীই ছিল। উচ্ছ্বাস চুপ হয়ে যায়। সজীবকে ঠান্ডা গলায় বলে, যা।
সজীব চলে যায়। উচ্ছ্বাস বিড়বিড় করে বলে ওঠে, লোভী মেয়ে মানুষ যত সব। নভেম্বর মাসের শুরু, এখনই বেশ শীত পড়তে শুরু করেছে। উর্বির সন্ধ্যে থেকে গা শিরশির করছে শীতে। গায়ে একটা পাতলা চাদর জড়িয়ে রেখেছে, হাতে তার একটা বই। এই বইটা হাতে নিয়ে উর্বি দুদিন ধরে বসে থাকে, অথচ একটা পাতাও পড়া হয়ে ওঠে না। কিছুক্ষণ ওভাবে বসে থেকে উর্বি উঠে গিয়ে জানালা বন্ধ করে দেয়। আমিরুন ঘরে এসে উর্বিকে ডাকে, ভাবি, আপনারে আম্মা ডাকতাছে, বড় আপায় ভিডিও কল দিছে, আপনার লগে কথা কইব। উর্বি বিছানা থেকে বইটা নিয়ে টেবিলের উপর সাজিয়ে রেখে আমিরুনের সাথে সেদিকে চলে যায়। রওশনারের মুখ হাসি হাসি। সে উর্বির দিকে ফোনটা এগিয়ে দিয়েই বলে, তোমার বড় ননদ আর নন্দাইও আছে, কিন্তু সালাম দিও। উর্বি সালাম দেয়। ওপাশ থেকে আজমেরের স্বামী হাফিজুর রহমান সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ভাবি, ভালো আছেন? আমাকে চিনতে পেরেছেন? উর্বি বিব্রত হয়ে এত বড় একজন লোকের মুখে ভাবি ডাক শুনে সে বলে, জি ভাইয়া। হাফিজুর রহমানের মুখ হাসি হাসি। সে বলে, কি যে বলি ভাবি, সরকারের চাকর আমি, করি সরকারি চাকরি। ছুটি ছাড়া তো আর মন মর্জি মতো পাই না, বিয়েতে যেতে পারি না। কদিন আগে সামিউলের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, তাতেও যেতে পারিনি। আপনার ননদ তো রেগে আমার সাথে কথাই বলেনি দিদি। উর্বি তাকিয়ে আছে তার ননদের স্বামীর দিকে। সে কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। ওপাশ থেকে হাফিজুর রহমান বলে, ভাবি, কাজের কথায় আসি। সামনে একটা ছুটি পেতে যাচ্ছি। আমি ঠিক করেছি এবারের ছুটি আমি আমার গ্রামের বাড়িতে কাটাবো। রাউনাব ভাইয়ের সাথে কথা বলেছি, আপনাদের সবাইকে এসে আমি নিয়ে যাব আমার বাড়িতে। সবাই মিলে আমরা আনন্দ করে ছুটিটা কাটাবো। আপনাকে বলে রাখলাম ভাবি। উর্বি জবাব না দিয়ে ম্লান হাসে। ওপাশে আজমেরি হাফিজুরের হাত থেকে ফোনটা নিয়ে বলে, আমাকেও একটু কথা বলতে দাও তো। তারপর উর্বির দিকে তাকিয়ে বলে, উর্বি শোনো, ভাইয়াকে অনেক কষ্টে রাজি করিয়েছি। জানোই তো তার কাছে তার হসপিটাল, ডাক্তারি সব। আমি রুমাদেরও আসতে বলেছি, খুব শীঘ্রই আমাদের দেখা হতে যাচ্ছে। উর্বি মাথা নাড়ায়। আজমেরি আরো কথা বলতে থাকে। বাইরে রাউনাফের গাড়ির হর্ন বাজে। রাউনাফ এসেছে। আজমেরি ফোন রেখে দেয়। উর্বি রওশনারের কাছে বসে থাকে। মোহনাও সেখানে আছে। আমিরুনও রয়েছে। রাউনাফ দোতলায় উঠে রুমে না গিয়ে উঁচু গলায় আমিরুনকে ডাকে, আমিরুন, একটু কফি দিয়ে যা তো আমায়। রওশনারা উর্বিকে বলে, বৌমা যাও, এভাবে বসে আছো কেন? স্বামী বাইরে থেকে ফিরলে তাকে তার প্রয়োজনীয় জিনিসপত্র এগিয়ে দেওয়াটা স্ত্রীর কর্তব্য। আশা করি আমার বারবার তোমাকে বলে দিতে হবে না। উর্বি চলে যায়। মোহনা তার শাশুড়িকে বলে, মা, এভাবে কাজ হবে? আমার শাশুড়ির কাছে একটা কথা শুনেছিলাম মেজ বৌমা, দেখলে মায়া, না দেখলে ছায়া। মোহনা তার শাশুড়ির কথা বুঝতে পারছে না। তার শাশুড়ি কি করতে চাইছেন। রওনা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ফোনটা হাতে নিয়ে বিছানায় আরাম করে হেলান দিয়ে বসে পড়ে। উর্বি কফি নিয়ে রুমে ঢোকে। রাউনাফের দিকে কফি এগিয়ে দিতে দিতে বলে, আপনার কফি। রাউনাফ তার দিকে তাকায়। কফিটা নিতে নিতে বলে, তুমি? আমিরুন কোথায়? মা তাকে একটু কাজে ডেকেছে। এই বলে উর্বি ঘর থেকে বের হতে চায়। রাউনাফ ডাকে। উর্বি, উর্বি ফিরে তাকায়। রাউনাফ বলে, যেটা তোমার মন চাইবে না সেটা অন্য কেউ বললেও করার দরকার নেই, অন্তত এখানে আমার বাড়িতে। উর্বি রাউনাফের দিকে তাকিয়ে থাকে। তারপর ঠান্ডা গলায় বলে, আপনার এটা কেন মনে হয় সবাই শুধু আমাকে সবসময় জোর করে সবকিছু চাপিয়ে দেয়? রাউনাফ কফির কাপে চুমুক দিয়ে বলে, এমনটা মিন করিনি। রাউনাফ তার ফোনের দিকে মনোযোগ দেয়। উর্বির দিকে তাকিয়ে বলে, এই যে এই আইডিটা কি তোমার? মৃদুলা উর্বি। হ্যাঁ। তোমার ভালো নাম মৃদুলা? হ্যাঁ, কেন কবুল বলার সময় খেয়াল করেনি, কাজী বলেনি? ঠান্ডা গলায় বলে উর্বি। রাউনাফ থতমত খেয়ে যায়। তার ফোনটা পাশে রেখে বলে, আজমেরির স্বামী ফোন করেছিল,
তোমাকেও বোধহয় বলেছে নেক্সট উইক আমাদের সবাইকে নিতে আসবে। তোমার যদি ইচ্ছে না থাকে যাওয়ার, আমায় খোলাখুলি বলতে পারো। আমার যাওয়ার ইচ্ছে নেই, আপনাকে কে বলল? না, হতে পারে না, ইচ্ছে নাই থাকতে পারে। উর্বি রাউনাফের দিকে তাকিয়ে বলে, আমি যেতে চাই, আমার কোনো অসুবিধা নেই। শর্মি মনে মনে ভাবছে তার যদি বড় কোনো অসুখ হতো তাহলে তো আর স্কুলে যাওয়া লাগবে না। আমিরুন সে শর্মির পিছনে দাঁড়িয়ে আছে। আম্মু কিছু খাইবা না? স্কুলের সময় হয়ে গেছে তো। না খালামণি, কিছু খেতে ইচ্ছে করছে না। আমিরুন দাঁড়িয়ে থাকে, বলে, টিফিন বক্সে ভইরা দিয়ে দেবো? হো, দিতে পারো। শর্মি তার ব্যাগ গোছাতে থাকে। সায়মী নাবিল স্কুলে গেছে, বাড়িতে আছে শুধু তার দাদু, উর্বি আর আমিরুন। অন্যরা সবাই বেরিয়েছে। স্কুল ড্রেস গায়ে চাপিয়ে শর্মি তার পাপাকে ফোন করে। হ্যালো পাপা, তুমি কখন আসবে? আমার তো আসতে 12টা বেজে যাবে মামুনি। কেন? কেন মানে? তুমি ভুলে গিয়েছো আজ আমাদের স্কুলে প্যারেন্টস টিচার মিটিং? ওহো মামুনি, আমি একেবারে ভুলে বসে আছি। সরি মামুনি। আচ্ছা, মোহনা বাড়িতে নেই, ওকে নিয়ে যাও। বাড়িতে কেউ নেই পাপা, সবাই বেরিয়েছে, সবার কাজ আছে। ঠিক আছে, আমি তোমার ক্লাস টিচারের সাথে কথা বলছি, তুমি স্কুলে যাও মামুনি। লাগবে না, তুমি থাকো তোমার কাজ নিয়ে। শর্মি রেগে ফোনটা রেখে দেয়। আজ তাকে তার ক্লাস টিচার অনেক কথা শোনাবে। শর্মির খুব কান্না পাচ্ছে। সে স্কুল ব্যাগ নিয়ে হনহন করে বেরিয়ে যায়। আমিরুন পেছন থেকে ডাকতে থাকে, আম্মু টিফিন নিলা না যে? ও আম্মু দাঁড়াও। শর্মি দাঁড়ায় না। উর্বি আমিরুনের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আমিরুন আপা? জানি না ভাবি, টিফিন না নিয়ে চইলা গেল গটগট কইরা। রাইখা গেল কেন বুঝবার পারতাছি না। সব কয়টা পোলা পাইনি ভাইজানের রাগ পাইছে। তোমার ভাইজানের অনেক রাগ? কই, দেখে মনে হচ্ছে না তো। ভাইজান সব সময় রাগ দেখায়, যখন দেখায় তখন বোঝা যায়। তাই আমার ভাইজান সেরা ভাবি। হয়েছে, আর ভাইজানের গুণগান গাইতে হবে না। টিফিন বক্সটা আমার হাতে দাও, আমি দিয়ে আসি। আমিরুন অবাক হয়ে বলে, আপনি যাইবেন ভাবি? হ্যাঁ, আমার একটু কাজ আছে বাইরে, একটা চাকরির ইন্টারভিউয়ের জন্য ডেকেছে। আমিরুন উর্বির হাতে টিফিন বক্সটা দেয়। উর্বি বলে, সিনথিয়া শর্মি তোর নাম, ক্লাস 7, রোল 37, তাই না? হ ভাবি। উর্বি বেরিয়ে পড়ে। ড্রাইভার আব্দুল বলে, কই যান ভাবি? ওঠেন, গাড়িতে ওঠেন। উর্বি গাড়িতে উঠতে উঠতে বলে, শর্মিদের স্কুলে চলুন। ক্লাস টিচার ওয়াহিদ তুজ্জমান উর্বিকে বসতে বলে নিজেও একটা চেয়ারে বসলেন। শর্মি দাঁড়িয়ে আছে, তার ভীষণ রাগ হচ্ছে। এই মহিলা এখানে কি করছে? কত বড় সাহস! আপনি শর্মির কি হন? উর্বি খুব বিব্রত বোধ করতে থাকে। সে শুধু চেয়েছিল শর্মির হাতে টিফিন বক্সটা দিয়েই পেরিয়ে যাবে, কিন্তু ওয়াহিদ তুজ্জমান তাকে দেখেই এগিয়ে আসে। উর্বি আমতা আমতা করে বলে, আমি শর্মির বাড়ির লোক। বাড়ির লোক বুঝলাম, কিন্তু আপনাকে কখনো দেখিনি। সম্পর্কে কি হন, কাজিন? শর্মির কান গরম হয়ে যায় লজ্জায়। তার পেছনে দাঁড়ানো তার বন্ধুরা উচ্চস্বরে হেসে ফেলে। ওয়াহিদ তুজ্জমান তাদের দিকে রাগি চোখে তাকায়। তারা দমে যায়। শর্মির ইচ্ছে করছে এখান থেকে পালিয়ে যেতে। উর্বি ঠান্ডা গলায় বলে, আমি ডক্টর রানাফ করিম খানের ওয়াইফ। ওয়াহিদ তুজ্জমান অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, ও আইসি, আমি এরকমটা শুনেছি আপনি ডক্টর খানের ওয়াইফ। যাই হোক, বাড়ির লোক তো। আপনাকে বলি, শর্মির প্রতি আপনাদের বাড়ির থেকে আরেকটু খেয়াল দিতে হবে। আমি মানছি ডক্টর খান বিজি মানুষ, বাট শর্মি আর নাবিলকে নিয়ে আমার কখনো অভিযোগ করতে হয়নি কোনো ব্যাপারে। আপনি প্লিজ দেখবেন। আচ্ছা, উত্তর দেয় উর্বি। ডক্টর খানকে আমার সালাম দেবেন। সময় পেলে যাব আপনাদের বাড়ি চা খেতে।
হাসতে হাসতে বলে ওয়াহিদ দুচ্ছমান। উর্বি মুচকি হেসে বেরিয়ে যায়। দরজার কাছে শর্মি দাঁড়িয়ে কটমট চোখে উর্বির দিকে তাকিয়ে আছে। খাবার টেবিলে সবাই খেতে বসেছে। সায়মী শর্মি চুপচাপ আছে। রাউনাপ শুধু সালাদ খাচ্ছে। রওশনারা উর্বিকে খেতে বসার জন্যে চোরাচুরি করছেন। উর্বি খাবার পরিবেশন করছিল। নাবিলের প্লেটে মাংস তুলে দিতে যাবে অমনি নাবিল বলে, আমি নিয়ে নিতে পারবো। উর্বি থেমে যায়। আপনাকে যেন আমাদের 3 ভাই বোনের কোনো ব্যাপারে আগ বাড়িয়ে ঢুকে পড়তে না দেখি। শর্মি স্কুলে যাওয়ার সাহস কীভাবে আপনার? হ্যাঁ, আপনি কি আমাদের মা হওয়ার ভান করছেন নাকি? দূরে থাকবেন আমাদের থেকে। রাউনাপ মাথা তুলে নাবিলের দিকে হতভম্ব হয়ে তাকায়। তারপর উর্বির দিকে তাকায়। উর্বি খুবই শান্ত স্বরে বলে, আচ্ছা। রাউনাপ ছেলেকে কিছুই বলে না, শুধু তার দিকে তাকিয়ে থাকে অপলক। তারপর মাথা ঘুরিয়ে রওশনারার দিকে তাকায়। রওশনারা খাওয়া বন্ধ করে চুপচাপ বসে আছে। নাবিল কিছু বলে না আর এমনভাবে খেতে থাকে যেন কিচ্ছু হয়নি, সে কিছু করেইনি। উর্বি খাবার টেবিল ছেড়ে রুমে চলে যায়। রওশনারা ডাকে, ও বৌমা, না খেয়ে কোথায় যাচ্ছ? উর্বি দাঁড়ায় না। শর্মি আর সায়মী দুজনের দিকে তাকিয়ে থাকে। রাউনাপ চুপচাপ উঠে পড়ে। শর্মি তার দাদুকে বলে, দাদু, উনি কি খাবেন না? না বোধ হয়, তোমার ভাইয়া যা করেছে। রওশনারা আর চোখে নাবিলের দিকে তাকায়। নাবিল খেতে থাকে। শর্মির ভীষণ খারাপ লাগছে। কেন যে সে ভাইয়াকে বলতে গেল স্কুলের কথা, তার জন্য একজন মানুষ না খেয়ে থাকবে। ক্লান্ত ভঙ্গিতে রাউনাপ হেঁটে ঘরের দিকে যায়। এই সব কিছু তার জন্যে হচ্ছে। ঘরের দরজা চাপিয়ে রাখা। দরজা ঠেলে ভিতরে ঢুকেই সে চমকে ওঠে। উর্বি মেঝেতে পড়ে আছে। রাউনাপ কয়েক মুহূর্ত থম মেরে দাঁড়িয়ে থেকে ছুটে যায় সেদিকে। হাঁটু গেড়ে মেঝেতে বসে ডাকতে থাকে, উর্বি, উর্বি। উর্বি কোনো সাড়া দেয় না। রাউনাপ জড়তা নিয়ে উর্বির মুখটা ঘুরিয়ে দ্বিতীয়বারের মতো চমকে ওঠে। মুখ থেকে ফেনা বের হয়েছে। হি আল্লাহ, এসব কি? উর্বি, তুমি শুনতে পাচ্ছ? উর্বি। রাউনাপ উঁচু গলায় ডাকতে থাকে। উর্বি একই অবস্থায় পড়ে থাকে। রাউনাপ কি করবে কিছু বুঝতে না পেরে উর্বিকে পাঁচকোলা করে তুলে নেয়। বিছানায় শুইয়ে দিয়ে মাথার কাছে বসে উর্বির পালস চেক করে, চোখ দেখে এবং ডাকতে থাকে। উর্বি, উর্বি। উর্বির থেকে কোনো সাড়া পাওয়া যায় না। রাউনাপ উঠে মোহনা আর আমিরুনকে ডাকতে থাকে। মোহনা ছুটে আসে। উর্বির এমন অবস্থা দেখে মোহনাও হতভম্ব হয়ে যায়। মাথার কাছে বসে ডাকতে থাকে। রাউনাপ উর্বির লক্ষণ দেখে একবার চিন্তা করলো হসপিটালাইজড করার। পরক্ষণেই উর্বির ভাই রেজাউলকে ফোন দেয় সে। ওপাশ থেকে ফোন রিসিভ করে রেজাউল সালামের উত্তর দেয়। রাউনাপ একটু তাড়াহুড়ো করে বলে ওঠে, প্লিজ উত্তেজিত হবেন না, একটা কথা জানার ছিল। উর্বি কি হিস্টেরিয়ার রোগী? মানে আগে কখনো লক্ষণ দেখেছেন কোনো? রেজাউল কবির উৎকণ্ঠা নিয়ে বলে, না, এমন কিছু নেই। কেন, কি হয়েছে? চেঁচিয়ে ওঠে রেজাউল। উত্তেজিত হতে নিষেধ করেছি, একটু সেন্সলেস হয়ে গিয়েছে, নাথিং সিরিয়াস। আপনাকে ফোন দিয়েছি কথাটা জানতে। আমার ধরন বোঝা দরকার, চিকিৎসা দিতে হবে, টেনশনের কিছু নেই, ভালো মন্দ জানাবো আপনাদের। রাউনাপ ফোন কেটে উর্বির দিকে এগিয়ে যায়। পানির গ্লাস হাতে নিয়ে উর্বির চোখে মুখে পানি ছেটাতে থাকে। মোহনা বলে ওঠে, ভাইয়া হাতের তালু ঘামছে খুব। রাউনাপ কিছু একটা চিন্তা করে বলে, তুমি ওর শরীর থেকে কাপড় কিছুটা আলগা করে দাও, তারপর মাসাজ দাও। জানো তো কিভাবে দেয়? মোহনা মাথা নাড়ায়। রাউনাপ এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে বলে, দিতে থাকো, আমি বাইরে অপেক্ষা করছি। ফোন হাতে নিয়ে রেজাউল তহুরার দিকে তাকায়। তহুরা এগিয়ে এসে বলে, কি হয়েছে? কি হয়েছে ওর? সেন্সলেস হয়ে গিয়েছে হঠাৎ। আবার আবার শুরু হয়েছে সেসব? তহুরা কাঁপা কাঁপা গলায় বলে। রেজাউল কবির স্ত্রীর দিকে তাকিয়ে উদাসী গলায় বলে, শান্তি পাবে না কখনো। ঘরের বাইরে দাঁড়িয়ে আছে রাউনাপ। কিছুক্ষণ পরে বাইরে থেকে মোহনাকে বলে ওঠে, ইজ এভরিথিং ওকে মোহনা? ভাইয়ার জ্ঞান ফিরেছে। ঠিক আছে, তোমাকে যা বলেছি তাই করো। ওর পোশাক পাল্টে দিও পারলে। দিয়েছি ভাইয়া।
রাউনাপ মাথা নিচু করে তার টি শার্টের দিকে তাকায়। উর্বির মুখ থেকে নিঃসৃত ফেনা কিছুটা তার গায়ে লেগে গিয়েছিল যখন উর্বিকে কোলে তুলেছিল। নিজেকে দেখে রাউনাপ ম্লান হাসে। শর্মি এসে তার পাপার সামনে দাঁড়ায়। রাউনাফের ঘরের দিকে তাকিয়ে ইতস্তত করে বলে ওঠে, ওনার জ্ঞান ফেরেনি পাপা? ফিরেছে মামুনি। শর্মি চুপ হয়ে যায়, তারপর আবার বলে ওঠে, তখন ভাইয়া ওনার সাথে বাজে ব্যবহার করেছে, সেজন্য এমন হয়েছে পাপা। রাউনাপ মেয়ের দিকে তাকিয়ে বলে। না, এটা এক ধরনের অসুস্থতা মামুনি। শর্মি তবুও চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। রাউনাপ নিজের সরল মেয়েটিকে ভালো করে লক্ষ্য করে, তারপর বলে, তোমার কি ওনার জন্য খারাপ লাগছে? শর্মি পাপার দিকে তাকিয়ে মাথা নাড়ায়। তার খারাপ লাগছে। উচ্ছ্বাস বসে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, তার হাতে সিগারেট। বুঝতে পারছে না কলটা রিসিভ করবে কিনা। তার মা ফোন করছে। গত 2 দিনে বেশ কয়েকবার তার মা ফোন দিয়েছিল, সে রিসিভ করেনি। সে জানে তার সাথে কথা বলার জন্যে তার মাকে অনেক কথা শুনতে হবে। উচ্ছ্বাস অ্যাস্ট্রেতে অর্ধেক খাওয়া সিগারেট ফেলে দিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে তার মা শেফালির কণ্ঠ ভেসে আসে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বাবা, বাবা রে, এই আমার ফোন ধরিস না কেন বাবা? তোর মাকে এভাবে কষ্ট দিবি বাবা? ফোন দিচ্ছ কেন? সজীব বলেনি আমি ভালো আছি? এই বয়সে তালাক খাওয়ার শখ হয়েছে? কড়া কণ্ঠে বলে উচ্ছ্বাস। শেফালি জবাব দেয়, দিক তালাক, এই লোকের সাথে আমি থাকতেও চাই না। আমার কলেজার টুকরাকে আমি দেখতে পারি না এই লোকের জন্য। ও বাবা, আমি তোকে একটু দেখতে চাই, তুই একটু। আমার জীবনে প্রথম ভুল হচ্ছে তোমার মতো একটা কুলাঙ্গারকে জন্ম দেওয়া, আর দ্বিতীয় ভুল হচ্ছে সেদিন তোমায় গুলি না করা। তোমার মায়ের জন্য চিন্তা করতে হবে না, তাকে আমি তালাক দেব না। আমি এত বোকা না যে ইলেকশনের আগে এরকম বোকামি করব। উচ্ছ্বাস চুপ করেই থাকে। শাখাবাদ বলতে থাকে, আর একটা কথা মাথায় রাখবে, পূর্বী মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে, সেটা নিশ্চয়ই জেনে গিয়েছো। আমি যদি শুনি তুমি ওর ব্যাপারে আর নাক গলিয়েছো, তাহলে ভালো হবে না। তোমার জন্য যদি আমার পলিটিক্যাল লাইফে আর কোনো প্রভাব পড়ে, তবে আমি তোমায় ছাড়বো না। শাখাওয়াত ফোনটা নিজের স্ত্রীর হাতে দিয়ে চলে যায়। শেফালি ফোন কানে ধরে ফোপাতে থাকে। উচ্ছ্বাস বলে ওঠে, তোমার স্বামীর কথা মতো চলো মা, হুটহাট ফোন দিও না। কথাটা বলে উচ্ছ্বাস ফোনটা রেখে দেয়। তারপর ঠোঁট বাঁকা করে হাসে। তার দৃষ্টি ফোনের স্ক্রিনে উর্বির ছবিতে নিবদ্ধ। উর্বি বই হাতে নিয়ে দাঁড়িয়ে হাসছে। আকাশি রঙের সালোয়ার কামিজ পরনে তার। এই ছবিটা উচ্ছ্বাস তুলে দিয়েছিল। ঘরের দরজা বন্ধ করে রাউনাপ ঘাড় ঘুরিয়ে বিছানায় উর্বিকে এক পলক দেখে। জ্ঞান ফিরেছে, কিন্তু খুবই অসুস্থ শরীরটা। আলমারি থেকে একটা টি শার্ট বের করে রাউনাপ ওয়াশরুমে ঢুকে টি শার্টটা পাল্টে নেয়। তারপর এসে বিছানায় কাছে দাঁড়ায়। ঘড়িতে সময় রাত 1:30। উর্বি দু চোখ বন্ধ করে রেখেছে। রাউনাপ উর্বিকে ভালো করে লক্ষ্য করে। একেই শুধু শুধু রোগা মনে হয় না। এই মেয়েটা নিশ্চিত কোনো ভয়ানক শারীরিক জটিলতায় ভুগছে। কিছু টেস্ট করাতে হবে। উর্বির মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাউনাপ তাকিয়ে আছে। খুবই চমৎকার একটি মুখশ্রী। শিক্ষিতা একজন মহিলা, কিন্তু কেন যেন রাউনাফের কাছে স্বাভাবিকের মনে হয় না। এই স্তরের আর 5 জন মেয়ের থেকে সম্পূর্ণ আলাদা মেয়েটি। কখনো যথেষ্ট ম্যাচিওর লাগে তো কখনো একেবারে বাচ্চা। আচরণ কিছুটা এলোমেলো। সম্ভবত শীত লাগছে উর্বির। পায়ের কাছ থেকে কমফোর্টার গায়ে টেনে নিয়ে আবারও উর্বির দিকে তাকায়। বিড়বিড় করে নিজের মনে রাউনাপ বলে ওঠে, সম্পর্কে বোঝাপড়ার কথা তো জানি না মৃদুলা উর্বি, তবে আমার মনে হচ্ছে এখন থেকে আমাকে 3টা নয় 4টা বাচ্চা দেখভাল করতে হবে। মশা মারার মেশিন অন করে দিয়ে বিছানায় এসে বসে। উর্বিকে ডাকতে গিয়েও ডাকে না। ঘুমাচ্ছে ঘুমাক। বিছানায় উঠে বেড সাইডের টেবিল থেকে সীমালার ছবিটা হাতে তুলে নেয় রাউনাপ। এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে মনে মনে বলে ওঠে, তোমার আমার এই অবস্থা দেখে হাসি পাচ্ছে, রাগ হচ্ছে, দুঃখ হচ্ছে, হিংসা হচ্ছে, কোনটা হচ্ছে জানি না, তবে আমার কিন্তু নিজের উপর অনেক মায়া হচ্ছে শিমলা, সাথে এই মেয়েটার উপরেও। সকাল সকাল চলে এলেছে। তহুরার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে ওঠে উর্বি। তার কণ্ঠস্বর শুনে আন্দাজ করা যাচ্ছে তার অসুস্থতার পরিমাণ।
তহুরা ননদের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় জবাব দেয়। ননদের শ্বশুরবাড়িতে সকাল সকাল আসতে নেই বুঝি? হুট করে কুটুম বাড়িতে আসতে নেই। নিচু স্বরে বলে দেয় উর্বি। তুই অসুস্থ তাই এলাম। রাওনাব ভাই ফোন দিয়েছিলেন রাতে, উনিই আসতে বলেছেন। আমরা আসলে নাকি তার ভালো লাগবে। কিন্তু আমার তো ভালোই লাগছে না। স্বাভাবিক গলায় বলে ওঠে উর্বি। তহুরা কয়েক মুহূর্ত চুপ করে থেকে প্রসঙ্গ পাল্টে বলে ওঠে। এখন কেমন আছিস? কোনো অসুবিধে? না, একেবারে ঠিকঠাক। তহুরা আর কথা না বাড়িয়ে উর্বির দিকে তাকিয়ে থাকে। বিয়ের পরে বয়স আরো কম কম মনে হচ্ছে মেয়েটার। মনে হচ্ছে বয়স 22-23-এর সেই উর্বি, সেই লাফাতো খিলখিল করে হাসতো। কতটা চঞ্চল ছিল মেয়েটা। শুধু ভাইয়া আর তুমিই এসছো? হুম। উপমার বিয়ে কবে? কথাবার্তা চলছে, তোর শ্বশুরবাড়ি এসে দাওয়াত দিয়ে যাব। আমি গেলে উপমার বিয়ে হবে? কাট কাট বলে ওঠে উর্বি। তহুরা উদাসী দুটি চোখে তাকিয়ে আছে উর্বির দিকে। তারপর ঠান্ডা গলায় বলে, আমি তোকে আর আমার নিজের বোনকে কখনো আলাদা চোখে দেখিনি, এটা জানিস তো। তাই তোর প্রতি ভাবি হিসাবে নয়, বড় বোন হিসাবে অনুরোধ থাকবে, যেটুকু ভালো সৃষ্টিকর্তা রাখতে চাইবেন ততটুকু সুযোগ নিজেকে দিবি। উর্বি তহুরার দিকে তাকিয়ে বলে ওঠে। তো তোমার কি মনে হচ্ছে আমি ভালো থাকতে চাচ্ছি না? আমি তো ভালোই আছি। না না, আমি আনন্দিত আসলে। হিন্দিতে একটা কথা আছে না, উপরওয়ালা জব ভি দেতা দেতা সব ফারফারক। আমার জীবনের সাথে এমনটাই হয়েছে। দেখো, একসময় এমন পরিস্থিতি ছিল আমার বিয়ে দিতে পারবে না কোথাও, আর এখন দেখো স্বামী, বাচ্চা কাচ্চা ভরা সংসার সব একসাথে পেয়ে গিয়েছি। তোমার কি মনে হচ্ছে আমি উদাসীন আমার সংসারের প্রতি? মোটেও না। রোজ স্বামী বাড়িতে ফিরলে তার কাছে কফি নিয়ে ছুটে যায়। শাশুড়ি ঔষধ খেলো কিনা খোঁজ নিই। আবার চাবির গোছা দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। কণ্ঠে কিছুটা বিদ্রুপ উর্বির। সে অসুস্থ শরীর নিয়ে খাট থেকে নামতে যায়, তখনই রাউনাব ঘরে ঢুকে স্বাভাবিক গলায় বলে। নামছো কেন? উর্বি বসে পড়ে। রাউনাফের পিছন পিছন ঘরে ঢুকে রেজাউল কবির। সে বোনের দিকে এক পলক তাকিয়ে তহুরাকে বলে, চলো আমাদের গিয়ে অফিসে যাব, হাফ বেলায় লিভ নিয়েছিলাম। রাউনাফ রেজাউল কবিরের দিকে তাকিয়ে বলে, যদি কিছু মনে না করতেন তাহলে আমার গাড়ি আপনাদের পৌঁছে দিত। রেজাউল কবির আপত্তি না জানিয়ে ঘর থেকে বের হয়। যাওয়ার আগে সে আরও একবার উর্বির দিকে তাকায়। উর্বি অন্যদিকে দৃষ্টি দিয়ে রেখেছে। রেজাউল কবির আর তহুরাকে বিদায় দিয়ে রাউনাব ঘরে ঢুকে উর্বির দিকে এক পলক তাকিয়ে জানালার পর্দাগুলো সরিয়ে দেয়। সকালের কড়া মিষ্টি রোদ এসে ঘরটাতে ছড়িয়ে যায়। উর্বি মাথা ঘুরিয়ে রাউনাফের দিকে তাকায়। রাউনাব বলতে থাকে, এই রকমের নাজুক অবস্থা শরীরের চাকুরি কিভাবে করতে? অদ্ভুত। মাসের মধ্যে 10 দিন অসুস্থ থাকতাম, এই জন্য 2টি চাকরি খুঁজেছিলাম। ঠান্ডা গলায় জবাব দেয় উর্বি। রাউনাব বলতে থাকে, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, ঘুমিয়েছিলে তাই আমি সাইন করে রেখে দিয়েছি। 1 তারিখে জয়েনিং। পারবে? পারবো না কেন? রাউনাফের দিকে তাকাই উর্বি। রাউনাফ সে কথার জবাব না দিয়ে বলে, আমার সাথে আজ হসপিটালে যেতে হবে, তোমার কিছু টেস্ট করাবো। প্রয়োজন নেই, আমি ঠিক আছি, কোনো প্রয়োজন নেই। নিস্তেজ কণ্ঠে বলে ওঠে উর্বি। আমি কেউ না, আমি একজন ডক্টর। অসুবিধার কথা খুলে বললে আমার বুঝতে সুবিধা হতো। আর মহিলা গাইনোকোলজিস্ট দেখাতে চাইলে লামিয়া আছে আমার ফ্রেন্ড, ও খুব ভালো, ওর কাছে নিয়ে যেতে পারি। ধন্যবাদ, তেমন কোনো অসুবিধা নেই, হলে আপনাকে জানাবো। একটানা উত্তর শুনে রাউনাব ঘাড় ঘুরিয়ে উর্বির এক পলক তাকায়। তারপর আর কোনো কথা না বাড়িয়ে নিচে চলে যায়। নাবিল মুখ ভার করে ব্রেডে মাখন লাগিয়ে যাচ্ছে। রাউনাব নাবিলের হাত থেকে ব্রেড আর ছুরিটা নিয়ে নেয়। তারপর নিজে মাখন লাগিয়ে দিতে দিতে বলে, এত বড় হয়েছ এখনো পারফেক্ট ভাবে পারছো না। নাবিল চুপচাপ পাপার হাত থেকে ব্রেডটা নিয়ে খাচ্ছে। শর্মি চুপচাপ উঠে পড়তে গেলে রাউনাব ডেকে ওঠে। শর্মি এই ভয়টাই পেয়েছিল। সে আসলে পালাতে চাইছিল। আতঙ্কিত মুখ নিয়ে পাপার দিকে তাকায়। রাউনাব কফির কাপে চুমুক দিয়ে স্বাভাবিক গলায় বলে, জুসটা খাও। পাপা প্লিজ।
আপত্তি জানায় শর্মী। রাউনাপ বলতে থাকে, গাছের কমলা গাছগুলো তোমাদের জন্য লাগিয়েছি। আমি নিশ্চয়ই বাজারে বিক্রি করার জন্য ফলের গাছ লাগাই না। শর্মী নাক চোখ কুচকে জুসের গ্লাসটা হাতে তুলে নেয়। রাউনাপ মেয়ের দিকে তাকিয়ে বলে, বন্ধুদের সাথে কোল্ড ড্রিঙ্কস কিনে খাওয়ার সময় তো কোনো অলসতা দেখি না। পকেট মানি কমিয়ে দেবো একেবারে। খাচ্ছি তো। অভিমানী গলায় বলে ওঠে শর্মী। রাউনাপ রওশনারার দিকে তাকিয়ে বলে ওঠে, রাতের ওষুধ নিয়েছিলে? রওশনারা অপরাধী গলায় বলে, মনে ছিল না? কেন? তুই মনে করিয়ে দিসনি? রাউনাপ মায়ের দিকে শীতল চোখে তাকিয়ে থাকে, তারপর বলে ওঠে, তোমরা সবাই আমার উপরে নির্ভরশীল কেন থাকো সব সময়? রওশনারা মুচকি হাসে। আমিরুন একটা ট্রেতে কিছু খাবার নিয়ে নেয় উর্বিকে দিয়ে আসবে বলে। রাউনাপ ঠান্ডা গলায় বলে ওঠে। দাঁড়া। আমিরুন দাঁড়িয়ে রাউনাফের দিকে তাকায়। রাউনাপ ঠান্ডা গলায় বলে ওঠে, জুসটা নিয়ে যা, বাড়ির সবার জন্য বানিয়েছি। আমিরুন একটা গ্লাস হাতে তুলে নেয়। নাবিল তার বাবার দিকে এক পলক তাকায়। রাউনাপ হাতে অ্যাপ্রন আর ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়। তারপর তার 3 ছেলে মেয়ের দিকে তাকিয়ে বলে ওঠে, এই যে তোমরা 3 জন, আজ সারাদিন খুব ব্যস্ত থাকবো, ফোন দিতে পারবো না। প্রত্যেকে আজ কোথায় কোথায় যাবে তার আপডেট আমাকে মেসেজে জানাবে। আমার অবগতির বাইরে কিছু করেছো সেটা পরে টের পেলে প্রত্যেকের ল্যাপটপ আর সেলফোন বাজেয়াপ্ত করা হবে। আমিরুন খাবারের ট্রে নিয়ে ঘরে ঢোকে। উর্বি চুলে খোপা খোপা বেঁধে নিতে নিতে বলে, আনলে কেন? আমি তো ঠিক আছি, এখন নিচে গিয়ে খেয়ে নিতাম। আমিরুন দাঁত বের করে করে বলে। উর্বি চুপ করে থাকে। আমিরুন বলতে থাকে, ভাইজান পাঠাইলো। ভাইজান তো বারবার বলে দিয়েছে আমারে, আমিরুন তোর ভাবির দিকে খেয়াল রাখবি, সে যেন আজ সারাদিন নিচে না নামে, তার যা যা লাগবে সব দিয়ে আসবি ঘরে। উর্বি বিব্রত হয় খুব। রাউনাপ কি সত্যিই এমন ভাবে বলেছে নাকি? আমিরুন একটু রাগিয়ে বলছে। আমিরুনকে সে যতটা চিনেছে মেয়েটা প্রচুর বানিয়ে কথা বলে, বাড়িয়ে কথা বলে। রাউনাপের প্রসঙ্গ উঠলে তো আরো বেশি বেশি করে বলে। উর্বির নীরবতা দেখে আমিরুন নিজে নিজে বিড়বিড় করে বলতে থাকে, মানুষ একটা আমার বড় ভাইজান, সব দিকে খেয়াল রাখে, পোলা মাইয়া মা বউ রোগী সবার জন্য হ্যাঁ যত্নের কমতি নেয়। আরে কি করছো ঝুমুর? তুমি তো সেই বাচ্চাটাই রয়ে গেলে দেখছি। নূপুর রাউনাফের চুল টেনে দিয়ে বলে। রাউনাপ হাতে সীমালার ছোট ছোট বোন ঝুমুরের কথায় শোভনা পাশ থেকে বলে ওঠে, তা আপনার স্ত্রীকে নিয়ে আসলেন না কেন? ভালো লাগতো আমাদের। সত্যি কি ভালো লাগতো? রাউনাপ শোভনাকে কথাগুলো বলে হেসে ফেলে। শোভনা বলে, কাম অন দুলা ভাই, আমরা নাবিল নই। যাই হোক, কেমন আছে ওনার ওয়াইফ? ভালো। তোমাদের খবর বলো, তোমার হাজবেন্ড দেশে কবে ফিরবে? সামনের মাসে হয়তোবা। আমাদের বাড়িতে যাওয়া ভুলেই গিয়েছো দেখছি। তেমন কিছু না দুলা ভাই, সবাই সংসার নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছি। তাই বোনের স্বামী ছেলে মেয়েদের ভুলে গিয়েছি তাই তো? কিন্তু আমি তোমাদের ভুলিনি। তোমরা আমাদের কাছে সেই সুমনা ঝুমুর, সীমানার আদরের ছোট 2 বোন। সময় পেলে যাবে আমার বাড়িতে, তোমার বোনের বাড়িতে। মা সব সময় তোমাদের কথা বলে। রাউনাপ কফি শেষ করে উঠে দাঁড়ায়। ঝুমুর বলে ওঠে, রাউনাপ ঝুমুরের দিকে তাকিয়ে ম্লান হাসে। ঘরের দরজা ঠেলে ঘরে ঢোকে রাউনাপ। উর্বি বিছানায় চুপচাপ একটা বই নিয়ে বসে আছে। রোজকার খুবই পরিচিত একটা দৃশ্য। রাউনাপ জানে এরপর কি কি হবে। রাউনাপ ওয়াশরুমে ঢুকবে, বের হয়ে দেখবে উর্বি ঘরে নেই। একটু পর হাতে 1 মগ কফি এনে রোবটের মতো বলবে, আপনার কফি। রাউনাপ ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে দেখি উর্বি ঘরে নেই। বিছানার ওপর একটা বই রাখা। রাউনাপ প্ল্যান হেসে নিজের ওয়ালেট থেকে কিছু ক্যাশ টাকা বের করে বইটার নিচে রাখে। খানিক বাদে উর্বি কফি হাতে ঘরে ঢুকে কফিটা রাউনাপকে দেয়। রাউনাপ হাত বাড়িয়ে নিতে নিতে বলে, থ্যাংক ইউ। উর্বি ম্ল্যান হাসে। তারপর বিছানার দিকে এগিয়ে গিয়ে বইটা তুলে
হাতে নিতেই বইয়ের নিচে ক্যাশ টাকাগুলো দেখে অবাক হয়ে যায়। তারপর রাউনাফের দিকে তাকায়। রাউনাফের দৃষ্টি মোবাইলে নিবদ্ধ। কফির মগে চুমুক দিয়ে বলে ওঠে, কাল মোহনা শপিংয়ে যাবে, শীতের পোশাক কিনবে। মা আর বাচ্চাদের শপিং ও করে এ বাড়ির। তোমাকে নিয়ে যাবে, তোমার জন্য কিছু শীত বস্ত্র কিনে নিও, শীত পড়েছে বেশ। উর্বি কিছু বলে না, চুপচাপ হাতে টাকাগুলোর দিকে তাকিয়ে থাকে। আশপাশটা কেমন ধোঁয়াশে হয়ে আছে। রাউনাপ হাসাহাসি মুখ করে দাঁড়িয়ে আছে। নাবিল ভাবলো তার পাপা তাকেই বলছে। সে এগিয়ে যায়, কিন্তু না, রাউনাপ তাকে ডাকছে না। রাউনাপ ছোট একটা বাচ্চা ছেলেকে ডাকছে। ছেলেটি দৌড়ে গিয়ে পাপা বলেই চিৎকার দিয়ে রাউনাফের কোলে ওঠে। রাউনাপ তার কপালে চুমু খায়। নাবিল চেঁচিয়ে ওঠে, বাবা ওকে, ও কেন তোমাকে বাবা ডাকছে? রাউনাপ কপাল কুঁচকে নাবিলের দিকে তাকায়। রাউনাপের কোলে ছেলেটি বলে ওঠে, এটা আমার পাপা, তোমার পাপা না। নাবিল কাজকর্মে ওঠে। উর্বি নামের ভদ্রমহিলা এসে রাউনাফের হাত ধরে। দুজন দুজনের দিকে তাকিয়ে বলে। তারপর ঘর ঘুরিয়ে উর্বি নাবিলের দিকে তাকিয়ে চোখ তুলে কঠিন করে বলে ফেলে, এটা আমার ছেলের পাপা, তুমি কেউ না, তুমি যাও। নাবিল অসহায়ের মতো তার পাপার দিকে তাকায়। রাউনাপ নাবিলের দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে উর্বির হাত ধরে বাচ্চাটিকে কোলে নিয়ে চলে যায়। নাবিল পেছন থেকে গলা ফাটিয়ে ডাকতে থাকে রাউনাপকে। রওশন সরে না তার ডাক। লাফিয়ে উঠে হাঁপাতে থাকে নাবিল। স্বপ্ন আর বাস্তবের পার্থক্য বুঝতে সে 2 মিনিট খানিক সময় নেয় সে। রাউনাপ জানালা বন্ধ করে দিতে দিতে তার দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। তারপর বলে ওঠে, কি হয়েছে বাবা, দুঃস্বপ্ন দেখেছো? নাবিল কিছু না বলে তাকিয়ে থাকে তার বাবার দিকে। রাউনাপ মশা মারার মেশিন অন করে দিতে দিতে বলে, এভাবে অগোছলো হয়ে ঘুমাচ্ছ কেন? জানালা খোলা রেখে গায়ে কমফোর্টার ছিল না? ঠান্ডা বাঁধিয়ে ফেলবে দেখছি। নাবিল তখনও চুপ। রাউনাপ নাবিলের 1 গ্লাস পানি খাইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দরজা চাপিয়ে দিয়ে চলে যায়। দোতলায় উঠে সায়বী আর শর্মির ঘরে উকি দিয়ে দেখে এখানেও সেই একই অবস্থা। কারো গায়ে কমফোর্টার নেই, অথচ গুটি গুটি মেরে শুয়ে আছে শীতে। রাউনাপ দুজনের গায়ে কমফোর্টার চাপিয়ে দিয়ে নিচের ঘরের দিকে যায়। ঘরে ঢুকে সে রীতিমতো তাজ্জব বনে যায়। এখানে দৃশ্যটা সম্পূর্ণ ব্যতিক্রম। উর্বি শুধুমাত্র গা থেকে কমফোর্টার সরিয়ে ফেলেনি, বরং লাথি মেরে মেঝেতে ফেলে দিয়েছে। অথচ শাড়ির আঁচল পেঁচিয়ে শীতে কাঁপছে মেয়েটা। রাউনাপ মনে মনে ভাবে এই মেয়েকে কাল বলবে ঘুমানোর আগে কমফোর্টার গায়ে চাপিয়ে কমফোর্টারের 4 কোণায় 4টে পেরেক মেরে নিতে বিছানার সাথে, যাতে গা থেকে সরে না যায়। রাউনাপ একটা দীর্ঘশ্বাস ফেলে উর্বির গায়ে কমফোর্টার টেনে দিয়ে নিজেও ঘরে বাবা মারা যাওয়ার পরে 18 বছর বয়স থেকে শুধু দায়িত্ব আর দায়িত্ব, একটার পর একটা দায়িত্ব এসে বর্তাচ্ছে রাউনাফের উপর। নতুন দায়িত্বের নাম মৃদুলা উর্বি, ওয়াইফ অব রাউনাফ খান। বয়স 30, উচ্চতা 5 ফুট 1.5 কি 2 ইঞ্চি। যে ভদ্রমহিলা ঠিকঠাকভাবে ঘুমাতে অবধি শেখেনি এত বছর বয়সেও। এক পলক উর্বির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে সীমালার ফটো ফ্রেমটা হাতে নিয়ে ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে বলে ওঠে, হাসছো নাকি রাগ করছো? হাফিজুর রহমান ড্রয়িং রুমে বসে আছে, তার হাতে চায়ের কাপ। সে খুবই উৎফুল্লের সাথে সাথে বাড়ির সবাই নিজেদের জামাকাপড় গোছাতে ব্যস্ত। সবার মুখ হাসি হাসি, বিশেষ করে শর্মির। কদিন আর পড়তে বসতে হবে না, এটা ভেবেই তার খুব আনন্দ হচ্ছে। রাউনাপ এসে সামিউলের রুমের সামনে দাঁড়ায়। বাইরে থেকে ডাকে, সামিউল, তোদের সব কিছু গোছানো হয়েছে? সামিউল বাইরে আসে। রাউনাফের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, আমাদের যাওয়াটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? তুই তোর বোনের শ্বশুর বাড়ি যাচ্ছিস, তোরা এই বাড়িরই লোক। আর তাছাড়া হাফিজ বারবার তোদের কথা উল্লেখ করছেন। মা যদি কিছু বলে? মা কিছুই বলবে না। আজমেরি তোর বোন, আর মা আমাদের সাথে যাচ্ছেন না। মা বাড়িতে একা থাকবে? আমিরুন থাকবে। 3টা দিনেরই তো ব্যাপার, আমি আগেই চলে আসতে পারি। তোরা রেডি হ, আমি আর ডাকতে আসবো না। রাউনাপ চলে যায়। সামিউল অন্তরার দিকে তাকিয়ে বলে ওঠে, কি কি নিবে প্যাক করো।